প্রেশার কেন হয়, হাই প্রেশার কেন হয়, এইটার আজও পর্যন্ত কোনো কারণ জানা যায়নি। তবে দেখা গেছে যে যাদের বংশগতভাবে প্রেশার আছে তাদের অনেক সময় বংশগতভাবে তার সন্ততির মধ্যে প্রেশার তৈরি হয়। এটা ছাড়া যাদের কিডনির সমস্যা থাকে, যাদের লিভারের সমস্যা থাকে, যারা অতিরিক্ত লবণ খায়, যাদের হার্টের চর্বি জমে থাকে, এদের প্রেশারের হওয়ার সম্ভাবনাটা বেশি। মহিলাদের যাদের ওভারিয়ান টিউমার হয় বা সিস্ট হয়, এদের আবার একটু প্রেশার হওয়ার প্রবণতা বেশি আছে। কিন্তু এইগুলো থাকলেই যে প্রেশার হয়েছে বা প্রেশার হবে এমন কোনো কথা বলা যায় না, সত্যিকার অর্থে এমন কোনো কথা বলা যায় না। প্রথম হচ্ছে তাহলে আমাদের প্রেশার হাই লোর একটা ব্যাপার রয়ে গেছে আর কি। হাই লোর প্রেশারের ব্যাপারটা হচ্ছে এই যে একটা হচ্ছে হাই প্রেশার, একটা হচ্ছে লো প্রেশার। কথাটা বোঝা গেছে? তাহলে হাই প্রেশার আর লো প্রেশারের দুইটা ক্যাটাগরি থাকতে হবে। হাই প্রেশার মানে কি? সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশারটা আগে আমাদেরকে জানতে হবে। সিস্টোলিক মানে প্রেশার, প্রথমে যে শব্দটা আমরা প্রেশার মেশিন দিয়ে মাপলাম, মাপতে মাপতে যখন শব্দ শোনা যাবে না তখন কত রেকর্ড করলাম, সেখান থেকে নিচের দিকে নামাতে হবে। তা নিচের দিকে নামাতে গেলে যখন শব্দ শোনা যাচ্ছে না তখন কততে সে শোনা যাচ্ছে না। না না না, কথা বলি না, কথা বললে মুশকিল হয়ে যাবে। শোনো আগে, আমি কতক্ষণ পর্যন্ত এই প্রেশারটা তুলব? যতক্ষণ আমার শব্দ আর শোনা যাবে না। তুমি কি একটা লোকের 300 পর্যন্ত প্রেশার তুলবা? তুমি প্রেশার তুলতেছো, চাপ দিয়ে দিয়ে তুলতেছো, দেখা যাচ্ছে যে 180 পর্যন্ত তোলার পরে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, তাহলে আমি আর তুলব না। এবার 180 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামাবো আর কি। নামাতে নামাতে প্রথম যে যখন শোনা যাবে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। মনে করো এইটা শোনা গেল 120-তে, তাহলে 120-তে যদি এটা শোনা যায় তাহলে সিস্টোলিক প্রেশার হবে 120। আর তারপরে নিচের দিকে নামাতে নামাতে যখন আর মোটে শোনা যাবে না, যে পয়েন্টে আসলে আর মোটে শোনা যাবে না, সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তাহলে মনে করো একটা লোকের প্রেশার 120-তে শোনা গেল প্রথমে, এত মিলিমিটার অফ মার্কারি, তাহলে এইটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। কথা বলি না, শুধু শোনো। এ হচ্ছে সিস্টোলিক প্রেশার 120। আর যখন মোটে শোনা যাচ্ছে না, চাবি ঘোরাতে ঘোরাতে যখন শোনা, মনে করো সেটা হচ্ছে 80-তে আর শোনা গেল না, তাহলে এই লোকটার প্রেশার হচ্ছে 120/80। এটা সিস্টোলিক প্রেশার, এটা ডায়াস্টোলিক প্রেশার। এটা হচ্ছে নিয়মের কথা। এখন আমরা কত পর্যন্ত উঠলে আমরা হাই প্রেশার বলবো? তাহলে সিস্টোলিক প্রেশার হচ্ছে 120 থেকে 140 পর্যন্ত নর্মাল। এটা 110ও যদি কারোর হয় সেটাও নর্মাল, 130 পর্যন্ত এটাও নর্মাল। 110 থেকে 140-এর মধ্যে হলে এটা নর্মাল। কিন্তু এটা যদি 160 হয় আর নিচেরটা যেটা ছিল 80, ওইটা হচ্ছে 60 থেকে 80 হচ্ছে নর্মাল। ধরো 160/90, তাহলে এই লোকটার প্রেশার হবে কত? 160/90। এইটা হচ্ছে হাই প্রেশার। কথা বোঝা গেছে? এইটা হচ্ছে কি হাই প্রেশার। কিন্তু যদি ওই লোকটার মেপি দেখা যায় যে 140/70, এটা কিন্তু নর্মাল প্রেশার। অথবা 120/60, এটা কিন্তু নর্মাল প্রেশার। 125/70, এটা কিন্তু নর্মাল প্রেশার। 130/75, এটা কিন্তু নর্মাল প্রেশার। এগুলো কিন্তু হাই না। কথা ঠিক আছে? এগুলো তোমাকে বুঝতে হবে। আর একটা কথা আছে, সেইটা মনে রাখতে হবে এর মধ্যে, এইটা দেখে দেখে শিখতে হবে তোমাদেরকে। প্রেশার মাপতে পারো কিরা? তুমি পারো? প্রেশার মাপতে পারো? তোমরা পারো? অল্প অল্প পারা কি আবার? আমি বিয়ে করিস, অল্প একটুখানি বিয়ে করিস। এগুলো শিখতে হবে, এগুলো মেশিন দিয়ে বাড়িতে শিখতে হবে, অথবা যেখানে কাজ করো সেখানে শিখতে হবে। না শিখলে তো তোমার এটা তুমি কোনোদিন শিখতে পারবে না। ডিজিটাল ফিজিটাল বুঝিনি, প্রেশার মাপটা শিখতে হবে।
ডিজিটাল মানে মেশিন মাপি দেয়, এটা অ্যাকুরেট হয় না সব সময়। আরেকটা হচ্ছে যেটা আমরা মাপি, মানুষ যেটা মাপে। তাহলে হাই প্রেশার লো প্রেশার কেন হবে আমরা বলতে পারবো না, তবে হাই প্রেশার এতর থেকে এত হলে হাই প্রেশার, এতর থেকে এত হলে লো প্রেশার, এটা আমাদের জানা থাকতে হবে। একটা লোকের প্রেশার হলো 180/100, তাহলে এটা হাই প্রেশার না লো প্রেশার? হাই প্রেশার। 180/100 এটা হাই প্রেশার, কারণ নিচেরটা কত বলিলাম 60 থেকে 80, 85 পর্যন্ত নর্মাল ধরা যায়, কিন্তু যদি 100 হয়ে যায় তাহলে ধরতে হবে এটা হাই। এইবার হাই প্রেশারের রুগীদের কিছু কিছু চরিত্র আছে, হাই প্রেশারের রুগীদের কিছু কিছু চরিত্র আছে, সেই চরিত্রগুলো তোমরা একটু জানিয়ে রাখো আর কি। এগুলো লেখারও দরকার নেই, বইতেও দাগানোর দরকার নেই, এগুলো শুধু শুনে রাখো। হাই প্রেশারের রুগীদের ধরো মাথার যন্ত্রণা হয়, শুনে নাও, শুনে রাখো। মাথার যন্ত্রণা হয়, মাথা ঘুরতে পারে, ঘাড়ের সায় যন্ত্রণা হতে পারে, তারপরে উঠে দাঁড়ালি মাথার মধ্যে চক্কর দিয়ে ফেলাই দেয়, ঠিক আছে, রাতে ঘুম হয় না, পরাণ কাঁপে, অস্থিরতা লাগে, এ সমস্তগুলো সবই হাই প্রেশারের লক্ষণ। আবার এইগুলো হলেই যে হাই প্রেশার হবে এমন কোনো কথা না, এগুলো হাই প্রেশার ছাড়াও অন্য রোগের ক্ষেত্রেও হতে পারে। যদি কারোর ব্রেন টিউমার হয় তাহলেও তার ঘুম হয় না, মাথায় যন্ত্রণা হয়, ঘাড়ের ছায় যন্ত্রণা হয়, এরকম হতে পারে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে থাকি, যখন একটা লোক আমাদের কাছে আসবে, আসি বলবে যে ডাক্তারবাবু আমার রাতে ঘুম হচ্ছে না, মাথা ঘুরে বা মাথায় যন্ত্রণা হয়, ঘাড়ের ছায় যন্ত্রণা হয়, কিছু ভালো লাগে না, অস্থির লাগে, বেশি পরাণ কাঁপে, পরাণ ধুকধুক করে, এই সমস্তগুলো সবই এই লো প্রেশারের লক্ষণ। এখন হাই প্রেশার আর লো প্রেশারের মধ্যে একটা চিকিৎসার ব্যাপার স্যাপার আছে। হাই প্রেশার রুগী যারা, তারা চিকিৎসা করে কিরাম? হাই প্রেশার রুগী যারা, তাদের একবার চিকিৎসা দিয়ে বলে দিতে হবে যে এই ওষুধ সারা জীবন চলবে, কোনোদিন বন্ধ করা যাবে না, মৃত্যুর আগের দিন পর্যন্ত খেতে হবে। কিন্তু লো প্রেশারের বেলা এরকম কোনো কথা নেই। কেন নেই? লো প্রেশারের রুগী তো আরও ভালো মন্দ খেতে হবে, ডিম খেতে হবে, দুধ খেতে হবে, কলা খেতে হবে, ফল খেতে হবে, শাকসবজি খেতে হবে, ভাত খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, এগুলো বেশি বেশি খেতে হবে লো প্রেশারের রুগীর। আর হাই প্রেশারের রুগীর এগুলো সব নিষেধ। হাই প্রেশার রুগী ধরো ডিমের কুসুম খাবে না, চর্বিজাতীয় কোনো গোশ খাবে না, লাল মাংস, রেড মিট বলে, যেমন গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস, উটির মাংস, মহিষের মাংস, এসবগুলো খাবে না। আরে সে কোন মাংস খাবে? যার হাই প্রেশার তার তো সব মাংস খাওয়া নিষেধ। যাদের পা বেশি সেই সমস্ত মাছ মাংস ওই চর্বিওয়ালা লোকের খাওয়া নিষেধ, বা প্রেশার রুগীদেরও খাওয়া নিষেধ। কথা বোঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে যে ওরা গরুর মাংস খাবে না, খাসির মাংস খাবে না, হাঁসের মাংস, এই ভেড়ার মাংস খাবে না, তাহলে ওরা খাবে কি মাংস? দেশি মুরগি বলে কোনো কথা নেই। 2 পা আওলা এই সমস্ত মাংস খাবে চামড়া ফেলাই দিয়ে, চামড়াতে কোলেস্ট্রল বেশি থাকে, এই জন্য চামড়া বাদে খাবে, চামড়া বাদে খাবে। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে হাই প্রেশার রুগীরা পাতে লবণ খাবে না। পাতে লবণ খেলে তাদের একটু প্রেশার বাড়ে, তার মানে তাহলে পাতে লবণ তারা খাবে না। এই গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে চর্বি জাতীয় জিনিস খাবে না, ব্যায়াম করবে বা হাঁটাহাঁটি করবে, নিয়ম করে হাঁটতে হবে, 40 মিনিট ব্যায়াম করবে, সকালে কিংবা বিকালে নিয়ম করে হাঁটতে হবে, শাকসবজি বেশি বেশি খাবে, ফলমূল বেশি করে খাবে, পানি খাবে বেশি করে, এই সমস্ত কাজ করবে, কায়িক পরিশ্রম করবে, এই সমস্ত কাজগুলো একটু বেশি বেশি করতে হবে।
যাদের হাই প্রেশার। আর লো প্রেশার যাদের, তারা কাজ করবে, তারাও সব কাজ করবে, কোনো সমস্যা নেই, তারাও ব্যায়াম করতে পারে, তারাও খাওয়া দাওয়া সব করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে লো প্রেশারের রুগীদের সাধারণত আমরা একটু খাওয়ার কথা বলি, বেশি বেশি একটু খাওয়ার কথা বলি, একটু মাছ মাংস ডিম দুধ কলা এসবগুলো একটু বেশি বেশি খাওয়ার কথা বলা হয়। এসব কথাগুলো, এইসব খাবার দাবারগুলো খেলে লো প্রেশারের রুগী অনেক সময় সুস্থ হয়ে যায়। আবার লো প্রেশারের থেকেও হাই প্রেশার হতে পারে। একটা লোকের লো প্রেশার ছিল, তার দেখা গেল যে 2 বছর পরে হাই প্রেশার হয়েছে। সে তো প্রথমে বিশ্বাসই করবে না, ভাই আমার তো লো প্রেশার, আমার হাই প্রেশারেও কেমন করি। যেমন আমার লো প্রেশার ছিল ছোটোবেলায়, আমি বরাবরই লো প্রেশারের রুগী, কিন্তু আমার এখন হাই প্রেশার। আমি প্রায় 10 বছর 11 বছর হাই প্রেশারের রুগী। তাহলে লো প্রেশারের রুগীরাও যে হাই প্রেশার হবে না এমন কোনো কথা না, হতে পারে। আসলে মূলত দুশ্চিন্তা, দুর্ভাবনা, অভাব, ঋণগ্রস্ত, কেস কামারি, এই সমস্ত মানসিক টেনশন যাদের বেশি, এরকম লো প্রেশারের রুগীদের প্রেশার হাই হতে পারে আর কি। আবার শরীরের ভিতরে কোনো হরমোনাল সমস্যা থাকলেও, যেমন থাইরয়েডের ব্যাপার যদি থাকে, তো অনেক সময় প্রেশার হাই লো হতে পারে। এটা আমরা মনে রাখবো। তাহলে মনে করে একটা হাই প্রেশার রুগীর একটা চিকিৎসা দিতে হবে। একজনের প্রেশার হাই হয়েছে, মনে করো 180/100 একটা রুগীর প্রেশার, তাহলে তার কি কারেন্ট আছে নাকি? না, কারেন্ট ছিল সকালের? হ্যাঁ, তাহলে আমাদের ওই ফেজে কারেন্ট নেই, আমাদের ওই ফেজে কোনো, হ্যাঁ না, আমাদের ওই ফেজটাতে একদম কারেন্ট নেই, আমাদের বাসাটাতে কোনো সেই সকালের থেকে কারেন্ট নেই। আচ্ছা, তাহলে 180/100 একটা রোগীর প্রেশার যদি থাকে, তার চিকিৎসা কি হবে? মনে করো এই রোগীটার বয়স 55 বছর, তাহলে তার একটা প্রেশারের ওষুধ দিতে হবে। আমি লিখে দিচ্ছি, তার একটা প্রেশারের ওষুধ দিতে হবে। তাকে দুশ্চিন্তা, দুর্ভাবনা কমানোর একটা ওষুধ দিতে হবে। প্রেশারের রুগী বা এখন সব ধরনের রুগীদের গ্যাসের দোষ থাকে, একটু গ্যাসের ওষুধ খেতে হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোমাদের প্রেশারের ওষুধটা। মনে করো হাই প্রেশারের একটা রুগী, হাই ব্লাড প্রেশার 180/100 মিলিমিটার অফ মার্কারি। এরম রুগীর বয়স আছে ধরো 55 বছর। যদি ডায়াবেটিস না থাকে, তাহলে এর একটা চিকিৎসা দিতে হবে। প্রথমে একটা প্রেশারের বড়ি দেওয়া, ধরো ট্যাবলেট লোসার্ট অ্যান্ড পটাশিয়াম দিলে, লোসার্ট,
দেখা যাচ্ছে? কোনটা? ফ্রেনজিট। কাজ টাজ পরে বলতে দিই, আগে লেখো। ডিসোপেন, হ্যাঁ লিখেছো? লিখছো? হ্যাঁ লেখা হয়েছে। তাহলে এবার আমি একটা প্রশ্ন করি। মনে করো এই লোকটার ডায়াবেটিস আছে, এই লোকটারই ডায়াবেটিস আছে। প্রেশারের রুগীদের ডায়াবেটিস থাকে না, বেশিরভাগ প্রেশারের রুগীদের ডায়াবেটিস থাকে। তাহলে মনে করো এই লোকটার ডায়াবেটিস আছে, তাহলে কী হবে? এই যে চিকিৎসা চলতেছে, লোসার 50+ একটা করে চলবে। ডেক্সোপ্রেস, হ্যাঁ বলো। এটা বয়স অনুযায়ী দেওয়া ভালো। হ্যাঁ, তো একটা 55 বছর বয়সে লোসাটান পটাশিয়াম খুব ভালো। আবার 55 বছর বয়সে ধরো কম্বাইন একটা প্রেশারে বড়িতে হচ্ছে না, তখন একটা কম্বাইন দিতে হবে। তখন সে সময় মনে হয়তো বাইজোরাম দিলাম, অ্যামলোসার্ট দিলাম, ডিসোপ্রেস দিলাম বা অরবাফিন দিলাম। হ্যাঁ, এগুলো আরে বাবা সেটা তো এক এক ডাক্তারের পরে নির্ভর করবে, কী ডাক্তার কোন প্রেশারের ওষুধ লিখবে বা কীরা কোন প্রেশারের ওষুধ দেবে, এটা হচ্ছে তার ব্যাপার, তার পরে নির্ভর করবে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এই লোকটারই মনে করো 180/100 প্রেশার আছে, সঙ্গে ডায়াবেটিস আছে, কী হবে চিকিৎসা? প্রেশার সঙ্গে ডায়াবেটিসটাও খুব কমন প্রেশারের রুগীদের থাকে। মনে করো এর সঙ্গে ডায়াবেটিস আছে, তাহলে ডায়াবেটিসের চিকিৎসা দিতে হবে। এটাই তো সহজ কথা, যে তাহলে এর এই সঙ্গে ডায়াবেটিসের চিকিৎসা দিতে হবে। এই ওষুধ খাবে, এই ওষুধ খাবে, 15 দিন পরে তোমার কাছে আবার আসবে। ডায়াবেটিস যদি থাকে তাহলে 5 আছে ডায়াবেটিসের ট্যাবলেট, লিজেন্টা এম 500 মিলিগ্রাম, এটা রোজ রাতে একটা করে খাবে। JANTA লিজেন্টা এম 500 মিলিগ্রাম, এটা রোজ রাতে রাতে একটা করে খাবে আর কি। না, এটা তো খেয়েই যাবে, এটাও চলবে, কিন্তু এর 15 দিন পরে আসি একবার প্রেশার এবং ডায়াবেটিস আবার চেক করে যেতে হবে। প্রেশার যাদের আছে, হাই প্রেশার, তাদের কি করতে হবে? তাদের মাসে অন্তত একবার তারা প্রেশারটা চেক আপ করে নেবে কারোর দিয়ে। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের নিয়ম আছে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা করা। সপ্তাহে সপ্তাহে তো সবাই আসতে পারে না, তাহলে অন্তত মাসে একবার আসুক।
আসি পরীক্ষা করে দেখুক। হ্যাঁ আমি জানি না, আমার জানা নেই। এইবার মনে করো একটা লোকের এই গেল হাই প্রেশার, একটা লোকের এবার লো প্রেশার। লো প্রেশার মানে মনে করো প্রেশারটা হচ্ছে 90/60। এর একটা ওষুধ দিতে হবে। লো প্রেশার যদি আসে 90/60 সবসময় হবে এরকম কোনো কথা নাই, 100/60 হতে পারে, 100/55 হতে পারে, 95/60 হতে পারে, এরকম বিভিন্ন হতে পারে। তাহলে এর প্রথমে একটা গ্যাসের ওষুধ দাও, ট্যাবলেট র্যাবিপেস, র্যাবিপেস মাফ দাও, তারপরে একটা ভিটামিন দাও, সুপ্রাভিট এম, ক্যালসিয়াম দাও, এরও বয়স মনে করো 55, ওবোকাল ডি রোজ একটা করে দাও। এরও একটু ঘাড়ের সাথে যন্ত্রণা করতে পারে, এরও একটুখানি অ্যান্টিসাইকোটিক ড্রাগ এই সমস্তগুলো একটু দেওয়া ভালো। ট্যাবলেট ফ্রেনজিট রোজ সকালে একটা, 1 মাস। এটা বুঝতে পারছি তো? ওবোকাল ডি রোজ দুপুরে একটা, ওবোকাল ডি, OVOCAL, ওবোকাল ডি। আর তারপর আরেকটা দেবো ওই ফ্রেনজিট, সকালে সকালে খাবে। সুপ্রাভিট এম ভিটামিন, এটা লিখে নিক সবাই। দেখছো ঠিক আছে শেষ। এটা হচ্ছে লো প্রেশারের ওষুধ। এইবার কিছু খাওয়ার নিয়ম কানুন বলতে হবে। ওটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক মনে করার দরকার নেই, যাদের ঘাড়ে ঠাড়ে ব্যথা করে তুমি তাদের খাওয়াতে পারো, এটা ওইটা লিখে রাখো। ইন্ডিভার 10 হচ্ছে পরাণ ধরপড় করা ওষুধ, পরাণ কাঁপা ওষুধ, প্রোপানল হাইড্রোক্লোরাইড। আচ্ছা, এইবার হাই প্রেশার আর লো প্রেশারের রুগীদের কিছু খাওয়া দাওয়ার ডিফারেন্স আছে, সেইগুলো তোমাদের একটু বলে দিচ্ছি সংক্ষেপে, সেইগুলো শোনো। হাই প্রেশারের রুগীরা ভাত পরিমাণে কম খাবে, শাকসবজি একটু বেশি করে খাবে, লবণ পাতে লবণ খাবে না, চর্বি জাতীয় খাবার বা গুরুপাক জিনিস, খুব তৈলাক্ত খাবার এসবগুলো সে খাবে না, এসবগুলো তার অ্যাভয়েড করতে হবে। কথা বোঝা গেছে? এসবগুলো অ্যাভয়েড করে তার চলতে হবে। আর রেড মিট, যেটাকে আমি বারবার করে বলছি,
গরু, খাসি, ভেড়া, মহিষ, এই সমস্ত খাসির এই সমস্ত মাংসগুলো সে কম খাবে, মানে খাবে না বললেই চলে, ভালো হয়। এতে হার্টও ভালো থাকবে। আর একটু রসুন, 1 কোয়া করে কাঁচা রসুন সে সকালবেলায় উঠে খালি পেটে খাবে। এটা একটা আয়ুর্বেদিক মত। এতে অনেকের প্রেশারের খুব ভালো কাজ করে। অনেকে আসে যে ডাক্তারবাবু আমার তো একটু প্রেশারের দোষ, আমি কি একটু টক খেতে পারবো কিনা? প্রেশারের রোগীরা কি টক খেতে পারবে? কেন? টকে অসুবিধা কি? টকে তো থাকে ভিটামিন সি, আমার তো কোনো অসুবিধা নেই, খাবে টক। আবার অনেক সময় দেখবা প্রেশারের রুগীরা তোমার এমনি প্রেশার বাড়িতে মনে করে একটু তেঁতুল গুলিয়ে খায়, খায় না? হ্যাঁ, আরে বাবা, কমে গুলি কি আমি তো জানিনি, কিন্তু খায় তো মানুষ। কয় কাল রাতে প্রেশার খুব বাড়িয়ে গেল ডাক্তার, মাথা যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, তাড়াতাড়ি একটু তেঁতুল গুলি খেলাম। তো সবাই যখন বলে তখন তেঁতুলি নিশ্চয়ই একটু প্রেশার কমে নিশ্চয়ই, তাহলে আমি তেঁতুল না খাই টক খাওয়ালাম। সাইট্রিক অ্যাসিড, আরে বাবা সাইট্রিক অ্যাসিড তো লেবুতে, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো তো লেবুতে থাকে। আচ্ছা, এই গেল হাই প্রেশারের রুগীরা, এইগুলো মোটামুটি অ্যাভয়েড করবে। আর লো প্রেশারের রুগীদের প্রেশার বাড়তে গেলে খাওয়াতে হবে ভাত, মাছ, ডিম, ডাল, সবজি, ফলমূল সমস্ত বেশি বেশি খাবে। এইগুলো হচ্ছে মোটামুটি এইটুক প্রেশারের জন্য মোটামুটি এইটুকখানি জানিয়ে রাখো। আর প্রেশারের যে সমস্ত ওষুধপত্র তোমার কোম্পানির থেকে বলে, বা যে সমস্ত ওষুধপত্রগুলো বাজারে পাওয়া যায়, দাম কম বেশি আছে আর কি। এটা কারোর হয়তো 4.5 টাকা দাম, কারোরটা হয়তো 6 টাকা দাম, কারোরটা হয়তো 5 টাকা দাম, কারোরটা হয়তো 8 টাকা দাম, এরকম দাম থাকে। তো সবসময় চেষ্টা করবে একটু ভালো মানের, একটু ভালো কোম্পানির, একটু ভালো মানের ওষুধ দেওয়ার জন্যে। হ্যাঁ, লোসেটির তো গ্যাসের ওষুধ, লোসারবা, ও তো লোসাট আর লোসারবা একই জিনিস। লোসারবা হচ্ছে নিপ্রোজিএমআই কোম্পানির, আর লোসাট আছে একমি কোম্পানির। লোসারবা খাওয়া সমস্যা নেই, লোসারবাতে যদি কাজ না হয় শুধু, তাহলে লোসারবা 50+ পাওয়া যায়, সব খাওয়ানো যায়। মোটামুটি এই হচ্ছে আমার জানা নেই। পেপারে অনেক কথাই লেখে, কবিরাজি অনেক ওষুধ আছে যেগুলোতে প্রেশারের কাজ টাজ করে। এখন আমি তো শুনেছি যে হোমিওপ্যাথিতে ডায়াবেটিস আর প্রেশারে ভালো ওষুধ আছে। তারা বলে যে 3 মাস ওষুধ খেলে ডায়াবেটিস প্রেশার ভালো হয়ে যাবে। তা হোমিওপ্যাথি ওষুধই যদি প্রেশার ভালো হয়ে যেত, তাহলে এই লোকজন এত দামি দিয়ে হলো অ্যালোপ্যাথি ওষুধ খাইতো? যৌন দুর্বলতা রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসা লেখো। আসলে শোনো, এই একটা খুব কঠিন বিষয়। এইটা মূলত যৌন দুর্বলতা বলে কোনো শব্দ নাই। এইটা অর্ধেকের বেশি সমস্যা হচ্ছে নিজের মানসিক সমস্যা। যদি বলো যে কীরকম মানসিক সমস্যা, একটা ছেলের বয়স মনে করো 25 বছর, সে এসে তোমাকে বললো যে ভাই আমার তো আমি যৌন দুর্বলতায় ভুগতেছি, তুমি বিয়ে করেছো? সে উত্তর দেবে যে না। তাহলে তুমি কী করে বুঝলে যৌন দুর্বলতায় ভুগতেছ?
তাহলে আমাদের দেশের বেশিরভাগ ছেলেদের এইটা সমস্যাটা থাকে। তুমি এদেরকে বলবো যে তোরা বিয়ে কর, বিয়ে করে যদি যৌন দুর্বলতা লাগে তখন আসিস, চিকিৎসাপত্র দেব। বিয়ের আগে কোনো যৌন দুর্বলতা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি এরকম কোনো কেস তোমার কাছে আসেই, তাহলে তো 300 টাকা করে ফি নিতে গেলে তো কিছু ওষুধ তো তোমার লিখতে হবে, লিখতে হবে না? এমনি এমনি খালি খালি এই 300 টাকা ফি দিলাম, ডাক্তার কোনো ওষুধ লিখলে না হবে? তাহলে তারে তো কিছু ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে। প্রথম কথা হচ্ছে তারে একটু মগজ ধুলাই দিতে হবে আগে। মগজ ধুলাই মানে যে তোমার কোনো সমস্যা না, তোমার কিছুই হয়নি। যেমন এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, কথাটা যেহেতু আমরা ডাক্তারি পড়তে আসছি, সেহেতু ডাক্তারি পড়তে আসলে কোনো লজ্জা শরম লাজ লজ্জা এই সমস্তগুলো বাদ দিতে হয় সাধারণত। যেহেতু আমাদের সঙ্গে দুজন মহিলা আছে, আমাদের কথাবার্তাগুলোর মধ্যেও শালীনতা বোধ রেখে কথাবার্তা বলতে হবে। কিন্তু মেডিকেল কলেজে এরকম না। মেডিকেল কলেজে ছেলেরা মেয়েরা একসাথেই ক্লাস করে, কোনো সমস্যা হয় না। সেখানে স্যারেরা তাদের ক্লাসে বিভিন্ন টপিক নিয়ে আলাপ আলোচনা করে, এগুলো কোনো সমস্যার মধ্যে না। একটা সমস্যা বেশিরভাগ আমাদের দেশের যৌন দুর্বলতার একটা অতিরিক্ত কারণ হচ্ছে আমাদের ইয়ং জেনারেশানগুলো দুশ্চিন্তা দুর্ভাবনা খুব বেশি। কেন দুশ্চিন্তা দুর্ভাবনা? প্রথম কথা হচ্ছে MA পাস করে বসে আছে, কোনো চাকরি নেই, বাপের কোনো টাকা পয়সা নেই, তাই দিয়ে ব্যবসা বাণিজ্য করবে। তাহলে এরা সারাদিনই ওই বাড়ি বসে থাকে, নাহলে বাজারে যেয়ে আড্ডা মারে, নাহলে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটায়। আর যাদের এই সমস্ত কিছু নেই তারা ফেসবুকে সারাদিন ফেসবুক ঘাঁটতেছে। এই সমস্ত ছেলেপিলেদেরকে আগে বলতে হবে যে তোমরা কর্মমুখী হও, তোমরা কাজের দিকে ফেরো, যে কাজ করো সে সেই কাজ করো। কিছু না পারো 5টা প্রাইভেট পড়াও, একটা ছোটো কোচিং খুলে বসো, সকাল দুপুর রাত সেখানে কিছু কিছু ছেলে মেয়েদের পড়াও, দেখবা তোমার মন ভালো লাগবে। আর একটা জিনিস, আমাদের এই সমস্ত অবিবাহিত ছেলেরা আমাদের কাছে এসে কমপ্লেন করে, তার আগে একটা জিনিস হচ্ছে যৌন দুর্বলতার এটা পুরুষদের বেশি হয়, মহিলাদের খুবই কম, নেই বললে চলে। খুব কম মহিলা আছে, লাখে একজনও পাওয়া যায় না, কিন্তু লাখে অন্তত 50,000 জন পাওয়া যাবে পুরুষের বেলা যৌন দুর্বলতা। এর একটা বড় কারণ হচ্ছে স্বপ্নদোষ। এটা তুমি যদি একটু কষ্ট করে ছেলেপিলেদেরকে বুঝাতে পারো, তাহলে অধিকাংশ ছেলেপিলেদের বিনা ওষুধে ভালো হয়ে যায়। যেমন আমাদের কাছে অনেকে আসে আর কি, যে ওরা ডাক্তারবাবু প্রায় স্বপ্নদোষ হয়, শরীরটা ভেঙে যাচ্ছে, দুর্বলতা লাগতেছে, ভালো লাগে না। এদের একটা উদাহরণ দিলে এরা ভালো বুঝে যায়। মনে করো এই গ্লাসটার দিকে তাকাও, গ্লাসটাতে কতটুকু পানি ধরে? হ্যাঁ, এক মগে না তো, এক গ্লাসে। তাহলে এই গ্লাসটা ভরে যাওয়ার পরে তুমি যদি ওতে পানি ঢালো তাহলে কি হবে? তাতে গ্লাসের কোনো ক্ষতি আছে? তাহলে উপসানো কারে বলে? তার মানে স্বপ্নদোষ যাদের হয় এদের নাইট স্মেয়ার বলা হয়। এদের স্বপ্নদোষ হলেও কোনো শরীরের ক্ষতি হওয়ার কথা না, কারণ উপচানো পানি, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে যদি এই সমস্ত কারণ তাদের হয়, তাহলে তুমি তাদেরকে কতগুলো জিনিস নিষেধ করতে হবে। তাদের কতগুলো জিনিস নিষেধ করতে হবে এরকম, এই জন্যে যে ধর্মীয় গ্রন্থ পড়তে হবে।
কোনো উত্তেজিত ভিডিও দেখা বা কোনো উত্তেজিত ফিল্ম দেখা এই সমস্তগুলো করা ঠিক না। সময় মতো খাওয়া, প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া, প্রচুর পরিমাণে ভিটামিন খাওয়া, প্রচুর পরিমাণে পানি খাওয়া, সময় করে ঘুমানো, এবং একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সে হচ্ছে ভাত খেয়ে, তোমরা সবাই করবা, এটা তোমরাও করবা আর কি, প্রত্যেকেরই করা উচিত। ভাত খেয়ে উঠে যখন মানুষ ঘুমাতে যায় তখন বাথরুম যায়, এটা বেশিরভাগ লোকেরই কিন্তু অভ্যাস, ঘুমাতে যাওয়ার আগে বাথরুমের থেকে এসে ঘুমাবো। এই বাথরুমে যেতে গেলে, বাথরুমের থেকে আসার সময় অনেকটা পানি দিতে হয়, হাঁটু পর্যন্ত পাটা ধুয়ে ফেলা খুব ভালো। হাত মুখটা একটু ধুয়ে ফেললাম, একটু ঘাড়ে একটু পানি টানি দিলাম, দিয়ে আমি শোয়ার সময় বলছি, আমি তোমার উজু করার কথা বলছি না, এটা হচ্ছে আমি রাতের বেলা যখন শুতে যাবা তখনকার কথা বলছি, তখন তো আর কোনো নামাজ চায় না, নাকি নামাজ আজকাল সহায়ক হয়েছে। আরে বাবা, সে তো তোমরা গেছো, সেটা তো দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়, কিন্তু আমি বলতেছি যখন ঘুমাতে যাবে, একটা লোক যখন ঘুমাতে যাবে তখন এই পাক পবিত্রটা হয়ে বিছানায় যাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, সাংবিধানিকভাবেও ভালো, ধর্মীয়ভাবেও ভালো। এবং আরও কিছু কিছু কথা আছে, যেমন ভালো চিন্তা করতে করতে ঘুমাতে হয়। যদি বলো কীরকম, বিভিন্ন ধর্মীয় কাহিনী, বিভিন্ন ধর্মীয় বই, বিভিন্ন ধর্মগ্রন্থ, এই সমস্ত পড়তে পড়তে ঘুমানোটা খুব ভালো ভালো অভ্যাস। এটা যারা করে বা যারা পড়ে তারা ব্যক্তিগতভাবে বহু উপকার পাইছে এই জিনিস থেকে। আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে যে মানসিক অবসাদ বা মানসিক দুশ্চিন্তা এগুলো রাখা যাবে না। মানসিক দুশ্চিন্তা, মানসিক অবসাদ এসবগুলো যদি থাকে তাহলে তাদের ঘুম ভালো হয় না। ঘুম ভালো না হলে দুশ্চিন্তা, দুর্ভাবনা বাড়ে, তাতে মনের ভিতরে অনেক অশান্তি ভর করে। আর একটা কথা হচ্ছে সময় মতো, যেমন বর্ষাকালে গাছ লাগালে গাছগুলো পানি দেওয়া লাগে না, বাঁচে বেশি দিন। চৈত মাসে যদি একটা গাছ লাগাও, বাঁচানোও খুব মুশকিল, এবং পানি দিতে হবে বারবার, বাঁচানোও খুব মুশকিল। এই কথাটা দিয়ে কী বোঝানো যায়? এই কথাটা দিয়ে কি বোঝানো হয় যে সময়ের কাজ সময়তে করা উচিত। একটা ছেলের বা একটা মেয়ের বিয়ে দেওয়ারও একটা বয়স আছে আর কি। যেমন ছেলেদের সাধারণত 25 থেকে 28 এর মধ্যে ছেলেদের বিয়ে দেওয়াটা উচিত। আমাদের দেশে যদিও পড়াশুনো করতে করতে একটা চাকরি বাকরি পাতি 27-28 বছর হয়ে যায়, তাহলে সর্বোচ্চ 30 ধরেছি। আর মেয়েদের 24, 18 থেকে 24 একটা বিয়ের বয়স। এই বয়সে বিয়ে থা দিলে মন মানসিকতা ভালো থাকে, তারপরে দুশ্চিন্তা দুর্ভাবনা কম থাকে, তারপরে একটা সুখ দুঃখ ভাগ করে নেওয়ার একটা পার্টনার পাওয়া যায়। তুমি 30 বছর 35 বছরে বিয়ে করলে বউ কাছে বাজার করে আনতে তোমার খেয়াল নেই, তুমি কি তখন ব্যবসার কাজে, যে কারণে সব কিছু গোছগাছ করে একেবারে সব কিছু গুছাই গাছাই নিয়ে ঠিকঠাক করে বিয়ে করব, তাহলে আর তার এই জীবনে বিয়ে করা হবে না। ঘর বাড়ি করিনি, বোনগুলোর বিয়ে দিইনি, একটা ব্যবসা নিজের করে একটা ব্যবসা করিনি, এ দেখা যাচ্ছে যে হবে না আর কি। তো সময় মতো বিয়েটা করলেও তাদের যৌন দুর্বলতা থাকে না। এগুলো যৌন দুর্বলতা তো একটা নির্দিষ্ট বয়সের ওষুধ, নির্দিষ্ট বয়সের অসুখ। সেটা কেমন? যেমন 60 বছর বয়স, তার যৌন দুর্বলতা হতেই পারে, কারণ তার টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যাচ্ছে। পুরুষের বেলা টেস্টোস্টেরন হরমোন
আমাদের পোস্টেড গ্ল্যান্ড এখান থেকে সাধারণত নিঃসৃত হয়। হ্যাঁ, অল্প বয়সে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হবে না, তো রিলিজ হওয়ার সময় আছে যখন, তখন থেকে রিলিজ হবে। হয়তো 18 বছর বয়স থেকে রিলিজ হয়, সাধারণত 17 বছর 18 বছর বয়সের থেকে রিলিজ হয়। তাহলে এই হরমোন, টেস্টোস্টেরন হরমোনের একটা নির্দিষ্ট লেভেল থাকে যে পর্যন্ত সে ভালো থাকে। তারপরের থেকে 80 বছরের একটা বুড়োরে তুমি যদি 3 বার বিয়ে দাও, সে কি ভালো থাকতে পারবে? কোনো লাভ নেই, কারণ তার টেস্টোস্টেরন হরমোন লেভেলই কমে গেছে। তো এই কারণে কতকগুলো শব্দ, বিশেষ করে যৌন দুর্বলতা, যেটা তোমাদের টপিকস আছে, এসবগুলো শব্দ সাধারণত 50 পার হলে তাদের ধরনের কথা, তাদের নিচের বয়সের কোনো ছেলেপিলের কোনো কথা না। যদি নিচের বয়সের কোনো ছেলেপিলে এই সমস্ত কথাবার্তা বলে বা এই সমস্ত কমপ্লেন করে, তাহলে তাদের উত্তর দিতে হবে এই যে বেটা সময় মতো বিয়ে কর, খাওয়া দাওয়া কর ঠিক মতো, ঘুমা ঠিক মতো, ধর্মীয় বই পড়তে পড়তে ঘুমা, ফেসবুক চালানি বন্ধ কর, ঠিক আছে? এই সমস্ত বললে তাদের এই চিকিৎসা সম্ভব। এর পরেও একটা কথা রয়ে গেছে, কি সেটা? এর পরেও একটা কথা আছে, সেটা কি? 300 টাকা ফি নিছি না, তাহলে তো ওষুধ তো কিছু একটা লিখতে হবে। ফি তো 300 টাকা নেওয়াই গেছে, টাকা তো আমরা যদি এই কথাবার্তাগুলো বলি যে যাও তুমি যাও, তা সে কি শুনবে? 300 টাকা ফি দিলাম এই কথা শোনার জন্যই তোমার, তাহলে একটু ওষুধ লিখে দিতে হবে, সেই ওষুধটা একটু লিখে দিচ্ছি। ওরে খুব ভালো দেখে একটা মন ভালো করার ওষুধ দিতে হবে, যেমন ট্যাবলেট ডাইকন্টিন, রোজ সকালে একটা খাবে 2 মাস। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ক্যালসিয়াম বড়ি দেবা, ওভোকাল ডি, 2 মাস ভরা পেটে। ট্যাবলেট ফার্মভিট, 3 বেলা 3টা, 2 মাস ভরা পেটে। বুঝলে? FIRMVIT, ওর সামনের ক্লাস। সোমবার ক্লাস হবে? সোমবার তো না, শাটডাউন না কি? কালকে 27 তারিখ, সোমবার হচ্ছে 28 তারিখ না? আজিজুল, বুঝলাম না। মনে হচ্ছে অ্যালার্জি। তুমি রূপাডিন বড়ি খাও দিন একটা করে, খুব চুলকায়।